সমাধান খোঁজা বর্জন অঞ্চল। অপরিহার্য জিনিসগুলির মধ্যে একটি হল আমরা যে পরিবেশে বাস করি, এবং প্লাস্টিক এটিকে আকার দেওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিকগুলি এখন গ্রহের প্রতিটি কোণে অনুপ্রবেশ করেছে, তবুও তাদের বিতরণ অভিন্ন থেকে অনেক দূরে। কিছু অঞ্চলে প্লাস্টিকের কণার বিশেষত উচ্চ ঘনত্ব জমা হয় এবং এটি সমুদ্রের তুলনায় কোথাও বেশি স্পষ্ট নয়। প্রতি বছর প্রায় 11 মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য সমুদ্রে প্রবেশ করে। একটি আইফেল টাওয়ারের সমতুল্য, যা সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি, প্রতি 8 ঘণ্টায় সমুদ্রে নিমজ্জিত হয়, বা বছরে প্রায় 100টি টাওয়ার। প্রাথমিকভাবেই টাওয়ারগুলিতে বোতল ব্যাগ, মাছ ধরার জাল এবং অন্যান্য প্লাস্টিকের আবর্জনা থাকে। সময়ের সাথে সাথে সূর্যালোক তরঙ্গ এবং আবহাওয়ার প্রভাবে তারা কোটি কোটি অদৃশ্য ঘাতক মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিক কণাতে বিভক্ত হয়ে যায়। গবেষণা অনুসারে প্রায় 95% ছোট ধ্বংসাবশেষের আকার 5 মিলিমিটার থেকে কম প্লাস্টিক দ্বারা গঠিত। বিশ্বের মহাসাগরগুলির পৃষ্ঠ ইতিমধ্যেই মাইক্রোপ্লাস্টিকের 350 ট্রিলিয়ন কণা দ্বারা আচ্ছাদিত, এবং সংখ্যাটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। যাই হোক, সমুদ্রের গভীরতা অগণিত ট্রিলিয়ন বেশি ধারণ করে, যা দূষণের একটি অদৃশ্য অথচ বিশাল এলাকা তৈরি করে। এবং এখনও যে সব না, সমুদ্রের বাতাস বিষাক্ত হয়ে উঠেছে। যখন তরঙ্গ সমুদ্রের পৃষ্ঠে ভেঙে যায়, তখন তারা অসংখ্য বুদবুদ তৈরি করে। এই বুদবুদগুলি ফেটে যাওয়ার সাথে সাথে তারা বাতাসে কেবল লবণের স্ফটিকই নয়, মাইক্রোস্কোপিক প্লাস্টিকের কণাও ছেড়ে দেয়। বায়ু দ্বারা বহন করা হয় মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিক গ্রহ জুড়ে ছড়িয়ে পড়ে। বাতাসের তীব্রতা এবং সমুদ্রের ফেনা যত বেশি হয়, বিশেষ করে ঝড়ের সময়, তত বেশি কণা বায়ুমণ্ডলে উঠে যায়। যদিও খালি চোখে অদৃশ্য, আমাদের চারপাশের বাতাস আক্ষরিক অর্থে তাদের সাথে পরিপূর্ণ। প্রতি বছর আনুমানিক 136,000 টন মাইক্রোপ্লাস্টিক সমুদ্র থেকে সমুদ্রের বাতাসে স্থলে নিয়ে যায়। এটি প্রতি একক দিনে 370 টনের বেশি। বায়ুমণ্ডলে প্লাস্টিক হাজার হাজার কিলোমিটার বায়ু প্রবাহের মাধ্যমে পরিবাহিত হয়। তারা শিশিরে বসতি স্থাপন করে এবং তুষার ও বৃষ্টির সাথে মাটিতে পড়ে। উপকূল এবং উপকূলীয় অঞ্চলগুলি প্রথম প্রভাব বহন করে। মানুষ যখন ছুটি কাটাতে, সাঁতার কাটতে, কিছু সূর্যালোক পেতে সমুদ্রের তীরে যায়, তারা সবসময় আমাকে মাইক্রোপ্লাস্টিকের ছবি পাঠায়, কারণ সমস্ত সমুদ্র উপকূল মাইক্রোপ্লাস্টিকে পূর্ণ। পূর্ব চীনের একটি উপকূলীয় শহরে পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে যে একজন ব্যক্তি প্রতি বছর 1 মিলিয়ন পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা শ্বাস নিতে পারে, কেবল বাইরের সময় ব্যয় করে। সবচেয়ে বড় বিপদ 100 মাইক্রোমিটারের চেয়ে ছোট কণা থেকে আসে, যা সহজেই শ্বাসতন্ত্রে প্রবেশ করতে পারে। কারণ উপকূলীয় দেশের বেশিরভাগ ভেটেরিনারিতে সঠিক বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা নেই। তারা ভূমধ্যসাগরে প্রচুর পরিমাণে প্লাস্টিক বর্জ্য ফেলে দেয়। এটি প্রথম কারণ। দ্বিতীয় কারণ, আমাদের এখানে দুটি নদী আছে ভূমধ্যসাগরের এই অংশে, সেহান এবং জায়হান। এই দুই নদী ভূমধ্যসাগরের 5টি সবচেয়ে দূষিত নদীর দুটিতে। রিসাইক্লিং আসলে এই দুটি নদীকে ভূমধ্যসাগরের সবচেয়ে দূষিত নদী করে তোলে। তারা প্রতি বছর ভূমধ্যসাগরে 5,000 টনের বেশি প্লাস্টিক বর্জ্য বহন করে। এটা অনেক বেশি। এবং তুর্কি উপকূলের উপকূল রেখায় প্রতিদিন 31 কিলোগ্রাম প্রতি কিলোমিটারের মতো দূষণ রয়েছে। 1 কিলোমিটার উপকূলে প্রতিদিন 31 কিলোগ্রাম প্লাস্টিক বর্জ্য পৌঁছায়। এটা অনেক বেশি। শুধু কল্পনা করুন, একটি প্লাস্টিকের বোতল 10 গ্রাম বা 15 গ্রাম। আপনি কল্পনা করতে পারেন কত প্লাস্টিকের বোতল আপনি জানেনই উপকূল রেখায় স্ট্র্যান্ড। ডাস সারজু গণাত্র একজন কার্ডিয়াক অনকোলজিস্ট এবং লাহে হাসপাতাল ও মেডিকেল সেন্টারের কার্ডিয়াক অনকোলজি প্রোগ্রামের পরিচালক। তিনি কার্ডিওভাস্কুলার মেডিসিন, অনকোলজি এবং পরিবেশগত স্থায়িত্বের সংযোগে গবেষণার নেতৃত্ব দেন। আমেরিকান একাডেমি অফ নিউরোলজিতে উপস্থাপিত তার গবেষণা অনুসারে উপকূলীয় এলাকায় বসবাস করা মস্তিষ্ক এবং গতিশীলতার অক্ষমতার ঝুঁকির সাথে যুক্ত। এর কারণ
এই অঞ্চলের জলবাতাস এবং মাটিতে মাইক্রোপ্লাস্টিকের উচ্চ ঘনত্ব। এটা উদ্বেগজনক সত্যিই আমরা যা দেখছি। সমুদ্রের জলে উচ্চ পরিমাণে মাইক্রোপ্লাস্টিক ঘনত্ব সহ উপকূলীয় জলের কাছাকাছি বসবাসকারী লোকেরা। তাদের ব্যাপকতা বেশি বিভিন্ন কার্ডিওভাস্কুলার রোগের, উচ্চ হার্টস্ট্রোক, ডায়াবেটিস এবং অন্যান্য বিপাকীয় অবস্থা। সেই সাথে জ্ঞানীয় গতিশীলতা এবং সযত্নশীল অক্ষমতা এবং আপনি জানেন স্বাধীনভাবে বেঁচে থাকার ক্ষমতা মূলত সেই জনসংখ্যার মধ্যে কম। গবেষকরা মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে ২১৮টি উপকূলীয় কাউন্টির বাসিন্দাদের স্বাস্থ্য তথ্য বিশ্লেষণ করেছেন। পরিবেশগত মাইক্রোপ্লাস্টিক দূষণের মাত্রার সাথে সিডিসি রিপোর্টের তুলনা করেছেন। ফলাফলগুলি আকর্ষণীয়। কম ঘনত্বের এলাকার তুলনায় মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিকের উচ্চ ঘনত্ব সহ এলাকার বাসিন্দাদের মধ্যে স্মৃতি এবং জ্ঞানীয় প্রতিবন্ধকতা প্রায় ৯% বেশি ঘটে। মোটর ব্যাধি ৬% বেশি ঘন ঘন ছিল। ড্রেসিং বা স্বাস্থ্যবিধি বজায় রাখার মতো সযত্ন নিয়ে অসুবিধাগুলি ১৬% বেশি সাধারণ ছিল। আর্থিক ব্যবস্থাপনা বা কেনাকাটা সহ স্বাধীনভাবে বাঁচতে অক্ষমতা ৮% বেশি ঘন ঘন ছিল। উপকূলীয় অঞ্চলে যেখানে মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিকের ঘনত্ব অভ্যন্তরীণভাবে পাওয়া যায় তার থেকে অনেক বেশি। মানুষ ইতিমধ্যেই মূল্য পরিশোধ করছে কেবল তাদের স্বাস্থ্য নয়, তাদের জীবন দিয়ে। ডাস সার্জু গনাত্রার নেতৃত্বে একটি গবেষণায় বিজ্ঞানীরা উচ্চ এবং নিম্ন স্তরের মাইক্রোপ্লাস্টিক দূষণের সাথে অঞ্চলগুলির তুলনা করেন। কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে, অর্থাৎ নিম্ন স্তর বলতে আজ কি বোঝায়? এর উত্তর দিতে আসুন সংখ্যাগুলি দেখি। ডাহ গণাত্র দূষণের নিম্ন স্তরকে সংজ্ঞায়িত করেছেন সমুদ্রের জলে ভরা প্রতি ২০০টি বাথটাবে একটি ক্ষুদ্র প্লাস্টিকের কণা। প্রথম নজরে এটি নগণ্য মনে হতে পারে, কিন্তু যখন সেই একক কণাটি ন্যানোস্কেল খণ্ডে ভেঙে যায় তখন কণার সংখ্যা ১০ বা ১০০ দ্বারা ৯ লক্ষ লক্ষ গুণ বৃদ্ধি পায়। আসুন একটি সহজ হিসাব বিবেচনা করা যাক। ধরুন এমন একটি ক্ষুদ্র প্লাস্টিক কণার আয়তন মাত্র ১ ঘন মিলিমিটার, মোটামুটি এক বালির দানার আকার। সময়ের সাথে সাথে এটি অনেক ছোট ছোট টুকরোতে ভেঙে যায়। এখন যদি আমরা ধরে নিই যে এই একক মাইক্রোপার্টিকেলটি প্রায় ১০০ ন্যানোমিটার ব্যাসের টুকরো টুকরো হয়ে যায়, তাহলে এটি প্রায় ১ ট্রিলিয়ন কণা তৈরি করবে। এবং যদি তাদের আকার ১০ ন্যানোমিটারে কমে যায় তাহলে সংখ্যাটি ১০ থেকে ১৫তম বা ১ কোয়াড্রিলিয়ন ন্যানো পার্টিকেল। সমস্ত একটি একক মাইক্রো পার্টিকেল থেকে আকাশচুম্বী হবে। তাহলে এই অনুশীলনের মানে কি? এর মানে হল যে এমন পরিষ্কার জলের এক গ্লাস যা এখন আর নেই, সম্ভাব্য প্রায় ৫ মিলিয়ন ন্যানোপ্লাস্টিক কণা থাকতে পারে। আর মানবদেহের জন্য মাত্র এক গ্লাস পান করার পর অন্তত ৫ মিলিয়ন কোষ ঝুঁকির মুখে পড়বে। তাহলে এই তথাকথিত নিম্ন স্তরের দূষণ কি সত্যিই নিরাপদ বলে বিবেচিত হতে পারে? এই ৫ মিলিয়ন কণার প্রতিটি একটি শরীরে প্রবেশ করে প্রদাহ সৃষ্টি করতে পারে, হাইপোক্সিয়া সৃষ্টি করতে পারে এবং নিউরনের মধ্যে যোগাযোগ ব্যাহত করতে পারে। মনে রাখবেন যে এই প্রভাবগুলি সর্বদা অবিলম্বে লক্ষণীয় হয় না। একটি হালকা মাথা ব্যথা, মাঝে মাঝে ক্লান্তি, উদ্বেগ বা মনোযোগ দিতে অসুবিধা, এই সবগুলি জ্ঞানীয় পতন, নিউরোডিজেনারেটিভ রোগ, অক্ষমতা এবং শেষ পর্যন্ত মৃত্যুর প্রাথমিক সতর্কতা লক্ষণ হতে পারে। এই উপসর্গগুলি বিশেষ করে উপকূলীয় অঞ্চলের কাছাকাছি বসবাসকারী বা উল্লেখযোগ্য সময় কাটানো লোকদের মধ্যে স্পষ্ট, এবং তাদের স্বাস্থ্যের অবনতি একটি প্রাথমিক সতর্কতা সংকেত। সারা বিশ্বে উদ্ঘাটিত একটি অনেক বড় সংকটের প্রতিফলন। আপনার কি মনে আছে প্রফেসর গুন্ডটু বলেছিলেন যে ভূমধ্যসাগরের উপকূলীয় দেশগুলিতে পর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা নেই? ঠিক আছে, গবেষণা অনুসারে এই অঞ্চলে মাইক্রোপ্লাস্টিকের ঘনত্ব উত্তর প্রশান্ত মহাসাগরের চেয়ে প্রায় ৪ গুণ বেশি, যেখানে প্রশান্ত মহাসাগরীয় আবর্জনা প্যাচটি অবস্থিত। এবং ইতিমধ্যে পরিচিত ৫টি অদৃশ্য আবর্জনা প্যাচ ছাড়াও গবেষকরা ভূমধ্যসাগরে লুকানো একটি ষষ্ঠ আবর্জনা প্যাচ শনাক্ত করেছেন। এটিকে অদৃশ্য বলা হয় কারণ এতে বেশিরভাগ মাইক্রোপ্লাস্টিক থাকে।
এবং অন্যান্য সামুদ্রিক আবর্জনা প্যাচের বিপরীতে যা ঘনবসতিপূর্ণ উপকূল রেখা থেকে অন্তত দূরে এটি ২১টি দেশ দ্বারা বেষ্টিত। এটি প্রায় অর্ধ বিলিয়ন মানুষের একটি বাড়ি। আমরা বলতে পারি যে এটি গ্রহের সবচেয়ে বিপজ্জনক আবর্জনা প্যাচ, কারণ এখানে প্লাস্টিক ইতিমধ্যে ছোট আকারে ভেঙে গেছে, যা জীবনের জন্য বিপজ্জনক। ভূমধ্যসাগরে বসবাসকারী প্রত্যেকেই মাইক্রো ন্যানোপ্লাস্টিকের অত্যন্ত উচ্চ ঘনত্বের সাথে ক্রমাগত বায়ু শ্বাস নিচ্ছে। এটি একটি অত্যন্ত বিপজ্জনক অঞ্চল, যা অনেক আগেই একটি বর্জন অঞ্চল হিসাবে মনোনীত করা উচিত ছিল। এখন ব্যাটারির উদাহরণটি স্মরণ করুন এবং কল্পনা করুন কতগুলি চার্জযুক্ত কণা উপস্থিত এবং সেখানে কত শক্তি ঘনীভূত। এ কারণে ভূমধ্যসাগর বিশ্বের অন্যান্য মহাসাগরের তুলনায় দ্রুত উষ্ণ হচ্ছে। এটি অত্যন্ত গুরুতর কারণ ভূমধ্যসাগর ইউরোপ এবং ভূমধ্যসাগরীয় দেশগুলির জলবায়ু গঠনে মূল ভূমিকা পালন করে। এটি আবহাওয়ার ধরন, বৃষ্টিপাতের বণ্টন এবং এমনকি সমগ্র অঞ্চলের বাস্তুতন্ত্রকে প্রভাবিত করে। ঠিক এখানে এই চরম উষ্ণায়ন মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিক দ্বারা চালিত যা জলবায়ু অসামঞ্জস্যতা, চরম আবহাওয়া ঘটনা এবং এমনকি ভূমধ্যসাগর জুড়ে প্রাকৃতিক বিপর্যয়কে তীব্র করে তুলছে। এদিকে মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিকের পরিমাণ প্রতি মিনিটে বাড়তে থাকে। এবং ব্যক্তিগতভাবে যে বিষয়টি আমাকে উদ্বিগ্ন করে তা হল যে লোকেরা এটি জানে না এবং প্রায়শই তাদের বাচ্চাদের সাথে এই অঞ্চলে ভ্রমণ চালিয়ে যায় এই ভেবে যে তারা সেখানে বিশ্রাম নিতে এবং রিচার্জ করতে যাচ্ছে, যখন বাস্তবে তারা চরম বিপদের একটি অঞ্চলে প্রবেশ করছে। সুতরাং যে জিনিসগুলি একসময় স্বাস্থ্য, স্বাধীনতা এবং বিলাসিতাকে প্রতীকী করে তোলে, যেমন খোলা জলে ইয়ট, সমুদ্রের ধারে একটি ভিলা, এমনকি সমুদ্রের একটি ব্যক্তিগত দ্বীপ, তারা এখন ধীরে ধীরে বর্জন অঞ্চলে পরিণত হচ্ছে। আপাতত এই সমস্যাটি মূলত বিজ্ঞানীদের দ্বারা স্বীকৃত, তবে শীঘ্রই জনসাধারণের পক্ষে উপেক্ষা করা অসম্ভব হয়ে উঠবে। এবং যখন সেই মুহূর্তটি আসবে, উপকূলীয় অঞ্চলগুলি থেকে ব্যাপক অভিবাসন অনিবার্য হবে। এইভাবে আমরা যদি সমাধান খুঁজে পেতে ব্যর্থ হই, তাহলে অর্থনৈতিক ক্ষতি হবে প্রচুর, কারণ পর্যটন শিল্প ভেঙে পড়বে এবং উপকূলের বিলাসবহুল রিসোর্টগুলি জনশূন্য হয়ে পড়বে। তবুও হুমকিটি সেখানে শেষ হয় না, কারণ ক্ষুদ্র প্লাস্টিকগুলি বায়ুমণ্ডলীয় সঞ্চালনের দ্বারা ক্রমাগত ছড়িয়ে পড়ছে এবং তার